ডব্লিউডব্লিউ মানি ইন দ্য ব্যাংকের রেসলম্যানিয়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো করেই দিয়েছে। আমরা দেখতে পেলাম টাকলা ট্রিপল এইচের একটা ভিডিও প্রোমো, যেখানে সে অ্যানাউন্স করলো যে এবারেও রেসলম্যানিয়া সেই লাস ভেগাসের অ্যালিজান্স স্টেডিয়াম থেকেই হতে চলেছে। আর এটার ব্যাখ্যা সে এইটা দেয় যে কোনো জিনিস করে যদি মজা পাওয়া যায় বা কোনো জিনিস করে যদি ভালো হয় তাহলে সেটা দুবার করা উচিত, মানে আবার রিপিট করা উচিত। এইটা হচ্ছে তার স্লোগান, আর এই স্লোগানের জন্য তাকে বহুত গালাগালি দেওয়া হচ্ছে। আর এটা এই কারণটাই হচ্ছে যে ডব্লিউডব্লিউ এই বছর খুব ভালো পরিমাণ টাকা কামিয়েছে রেসলম্যানিয়া থেকে, আর তারা চায় যে পরের বছর এর ডবল কামিয়ে নেবে। আর লাস ভেগাস যেহেতু বড় লোকদের শহর, তাই এটাই হচ্ছে পারফেক্ট জায়গা। আর নিউ অরল্যান্সে তো সব কাঙালরা থাকে, এটা হচ্ছে তাদের মতামত। আর এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে রেসলম্যানিয়ার নতুন লোগো। যেমনটা আশা করেছিলাম যে লোগো চেঞ্জ হয়ে যাবে, তো লোগো চেঞ্জ হয়েও গেছে। এটা বেশ পুরোনো যুগের রেসলম্যানিয়ার মতো ফিল দিচ্ছে। আর এখন কি, এখন তো লোগো ভালো হলে শো খারাপ হয়ে যায়, আর লোগো খারাপ হলে তো শো অবশ্যই খারাপ হয়, মানে ভালো কিছু তো আশা করারই নেই। আর এখান থেকে একটা জিনিস তো কনফার্ম যে পরের বছর টিকিটের দাম ডব্লিউডব্লিউ আরও অনেক বেশি বাড়াবে। এই বছরে তো 50 লাখ টাকার টিকিট ছিল রিং সাইডের, পরের বছর কম করে হলো 70-80 লাখ টাকা টিকিটের দাম হতে চলেছে, মানে রিং সাইডের টিকিটের দাম বলছি। সব থেকে কম দামি টিকিটের দামও কম করে হলেও 3-4 লাখ টাকা থেকে শুরু হবে। আর প্রশ্নটা হচ্ছে যে এত বেশি টিকিটের দাম করবে, সে তো বুঝতে পারলাম, ওটা তো ডব্লিউডব্লিউর স্বভাব হয়ে গেছে। কিন্তু এই বছর যেভাবে ডব্লিউডব্লিউ লাস ভেগাসের ক্রাউডকে বোকা বানালো এত বেশি টিকিটের দাম করে, এত কিছু দেখিয়ে, তো পরের বছরও কি সেটা করতে পারবে? কারণ ফ্যান্সরা কি আবার বিশ্বাস করবে যে আমরা এত টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যাচ্ছি, ডব্লিউডব্লিউ শোয়ের ফিল ভালো দিচ্ছে কিন্তু এত বাজে রেসলম্যানিয়া ডেলিভার করেছে, সেটা কি আবার পরের বছর রিপিট হতে পারে? তো এই একটা শঙ্কা মনে থেকেই যায়। কিন্তু ডব্লিউডব্লিউ তো আমরা জানি এরা কী করবে, যে এন্ড মোমেন্টে এসে একটা বড় ম্যাচ অ্যানাউন্স করে দেবে বা বড় একটা টুইস্ট এনে দেবে, যেমনটা আমরা এবছর রক আর জন সিনার দেখতে পেলাম। তারপরে সেটা তো আর কোনো মানে থাকবে না, সেটা শুধুমাত্র বিজনেস করার জন্য আর টিকিট বিক্রি করার জন্যই থাকবে। তো ফ্যান্সদের ভরসা আসা অতটাও ইম্পর্টেন্ট নয়, তাদের মেন কথা হচ্ছে যে টিকিট বিক্রি করা। আর এর মানে হলো যে পরের বছর রেসলম্যানিয়ার আগে আমরা ডব্লিউডব্লিউ তরফ থেকে বড় সড়ো কোনো একটা মুভ দেখতে পাবো, না হলে কিন্তু এত দামি টিকিট বিক্রি করা সম্ভব নয়। তো সেইটা কি হবে সেটাই দেখতে হবে। আর এবারেও কি আগের বারের মতোই বোকা বানাবে? আমার তো মনে হচ্ছে এবারেও বোকা বানাতে চলেছে, কারণ এদের ওপর আর ভরসা করা যায় না, এরা প্রত্যেকবারই আমাদেরকে ঠকিয়ে চলে যায়। আর এই যে রেসলম্যানিয়ার যে অ্যানাউন্সমেন্টের যে ভিডিওটা হলো, এটা ইউটিউবেতে ছাড়া হয়েছে কালকের, আর এখানে স্বাভাবিকভাবে লাইকের থেকে ডিসলাইকের সংখ্যাই বেশি। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে ফ্যান্সরা কিন্তু খুব একটা বিশ্বাস করছে না, আর এটা তারা পছন্দও করছে না। মানে এরকমভাবে তো বেইমানি হয়ে যাচ্ছে। তোমরা একবার একটা কান্ট্রির সাথে ডিল সাইন করে নিচ্ছ, একটা শহরের সাথে ডিল সাইন হয়ে যাচ্ছে, তারপর তোমরা টাকার লোভে সেটাকে ক্যান্সেল করে দিচ্ছ। এটা তো কোনো দিক দিয়ে ভালো নয়, আর এইটা বিশ্বাসের ওপরেও একটা ব্যাপার চলে আসে। তো এটা ফ্যান্সরা একদম পছন্দ করছে না, আর যার প্রভাব কিন্তু পরের বছর রেসলম্যানিয়াতে অবশ্যই পড়তে পারে। ডব্লিউডব্লিউই এখানে খালি টাকা করছে, কিন্তু তারা ফ্যান্সদের বিশ্বাস আর তাদের ব্র্যান্ড ভ্যালু কিন্তু হারাচ্ছে। আর পরের মানডে নাইট ড্রয়ের জন্য নিকি বেলাকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়ে গেছে। নিকি বেলা পরের মানডে নাইট ড্রতেও আসবে লিভ মর্গানের সাথে স্টোরি লাইন কন্টিনিউ করার জন্য, আর এটা আমরা এভলিউশন অবধি তো দেখতে পাবো। আর এরপর জোই স্টার্ক রিলেটেড একটা স্যাড নিউজ রয়েছে। সেটা তো আমরা জানি যে জোই স্টার্ক মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফাইং ম্যাচেস লড়ার সময় ইনজয়ার্ড হয়ে যায়, তার হাঁটুটা একদম পুরো বেঁকে গেছিলো। আর এমনটা জানা যাচ্ছে যে সে পরের বছর রেসলম্যানিয়াও মিস করতে চলেছে, মানে খুবই সিরিয়াস ইনজুরি, হাঁটু একদম হয়তো ভেঙে গেছে পুরো, আর যার ফলে তাকে অনেক লম্বা সময়ের জন্য রিকভারিতে যেতে হবে পরের বছর রেসলম্যানিয়া, মানে প্রায় 1 বছরের মতো টাইম লেগে যাচ্ছে তার পুরোপুরি ঠিক হতে। তো এখন আমরা লম্বা সময় জয় স্টারকে আর দেখতে পাবো না। আর ডব্লিউডব্লিউ এখন সব জায়গাতেই স্পন্সরশিপ ইউজ করছে। এখানে দেখতে পাচ্ছ সুপারস্টাররা যখন শোয়ের শুরুতে এরিনাতে এন্ট্রি নেয়, সেটা আগে একটা স্পেশাল মোমেন্ট ছিল যে আমাদের এত বড় স্টার এন্ট্রি নিচ্ছে, কিন্তু সেখানেও এখন স্পন্সরশিপ চলে এসছে। দেখতে পাচ্ছ এখানে একটা ফটো, স্টেফনি ওয়াকার এরিনাতে এন্ট্রি নিচ্ছে, আর পেছনে আমরা একটা ব্র্যান্ডের লোগো দেখতে পাচ্ছি। এটা স্পন্সরশিপের জন্য করা হচ্ছে, মানে এটা স্পন্সরশিপ লাগানোর জন্য কোনো রকম জায়গা ছাড়ে না, এরা সব জায়গা থেকে টাকা ইনকাম করতে চায়। কদিন পর তো দেখাবে যে কোনো সুপারস্টার যদি টয়লেটে যায়, সেখানেও আমরা একটা স্পন্সরশিপের অ্যাড দেখতে পেয়ে যাব। এটাও খুব একটা বেশি দিন দূরে তো নেই। আর সোশ্যাল মিডিয়াতে এই মিমটাও চলছে যে ট্রিপল এইচ হয়তো কদিন পর ব্র্যান্ড স্পেসিফিক একটা চ্যাম্পিয়নশিপও অ্যানাউন্স করে দেবে, যে ম্যাকডোনাল্ডস চ্যাম্পিয়নশিপ, রিয়াল আমেরিকান বিয়ার চ্যাম্পিয়নশিপ। আর এখন যেগুলো মিমে চলছে সেগুলোই হয়ে যাচ্ছে। আমরা কি দেখতে পেলাম, টেবিলের মিম চললো, টেবিলেতে স্পন্সরশিপ লেগে গেল। চেয়ারে মিম চলছে, তো চেয়ারও স্পন্সরশিপ লেগে যাবে কদিন পর। ল্যাডারেতেও লেগে গেছে, আর এখন তো সুপারস্টারদের জামাতেও স্পন্সরশিপ লেগে যাওয়ার কথাবার্তা চলছে। আর বলা যায় না বাকি মিমগুলোর মতো হয়তো এটাও সত্যি হয়ে যেতে পারে যে কদিন পর আমরা এরকম একটা চ্যাম্পিয়নশিপও দেখতে পেয়ে যেতে পারি, কারণ ডব্লিউডব্লিউ থেকে বেশি নিচে তো কেউ নামতে পারে না। রিক ফ্লেয়ার রিলেটেড একটা খারাপ নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে রিক ফ্লেয়ারের স্কিন ক্যান্সার ধরা পড়েছে, আর সেটা ট্রিটমেন্ট চলছে।
এটা রিক ফ্লেয়ার নিজেই অ্যানাউন্স করেছে। আর ভাবতেই কেমন লাগে, কদিন আগে জিম রসের কোলন ক্যান্সার ধরা পড়েছিল আর সেটা নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিল, তখন রিক ফ্লেয়ার এটা বলে যে জিম রস সবসময় অ্যাটেনশন সিক করতে চায়, সে অ্যাটেনশন সিক করার জন্য সোশ্যাল মিডিয়াতে তার এই ক্যান্সারের এটা পোস্ট করছে, মানে শুধুমাত্র সিম্পাথি গেইন করতে চায়। আর তার কিছুদিন পর এটা জানতে পারা গেল যে এখন রিক ফ্লেয়ারেরও ক্যান্সার ধরা পড়েছে। তো এটাকে কি আমরা কর্মফল বলবো, যে একজনকে ক্যান্সার নিয়ে এরকম কথা বললো, কটু কথা বললো, আর তারপর নিজেরই ক্যান্সার হয়ে গেল। আর এবার অনেকদিন পর আমাদের সেন ম্যাকম্যানের একটা ইন্টারভিউ নিয়ে কথা বলা যাক। সেন ম্যাকম্যানের রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউ হয় যেখানে তাকে জিজ্ঞেস করা হয় যে সে কি আদৌ AEW-তে যাবে। তো সেন ম্যাকম্যান বলে যে একবার আমার টনি খানের সাথে দেখা হয়েছিল, আমি তাকে কিছু সুপরামর্শ দিয়েছিলাম আর সে সেই মতো কাজও করেছিল, কিন্তু আমি কখনো AEW-তে যাবো না, কারণ আমাদের হিস্ট্রি রয়েছে, আমরা WWE আমাদের ফ্যামিলি বিজনেস ছিল, আর AEW হচ্ছে WWE সেই রাইভাল কোম্পানি, তো আমি এটাকে কখনোই ভাঙতে পারবো না, আমি AEW জয়েন করব না। কিন্তু বলা যায় না নেভার সে নেভার, যখন যা খুশি হয়ে যেতে পারে। তো আপাতত সেন ম্যাকম্যান এই কথাটা বলছে। আর আমরা দেখেছিলাম যে টনি খানের সাথে সেন ম্যাকম্যানের একটা মিটিং হয়েছিল, তারপর থেকে AEW-র প্রোডাক্ট কিন্তু ভালো হতে শুরু করেছিল। তো ওটা সেন ম্যাকম্যানের জন্যই হয়েছিল, কিন্তু সেন ম্যাকম্যান পুরোপুরিভাবে সবার সামনে তো AEW-তে জয়েন করবে না, এটা সে এখন পরিষ্কার করে দিয়েছে। কিন্তু ভবিষ্যতে যদি আমরা অন্য কোনো রকম সিচুয়েশান দেখতে পাই, তাহলে মেবি হয়তো সে AEW-তে আসতেও পারে, তবে তার মন থেকে তো মনে তো হয় না খুব একটা ইচ্ছা রয়েছে, সে ওই শুধুমাত্র পরামর্শ দিয়ে খুশি রয়েছে। আর এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি ভিন্স ম্যাকম্যানের নতুন কোনো রেসলিং কোম্পানি দেখতে পাবো, এটাও সেন ম্যাকম্যানকে জিজ্ঞেস করা হয়। আর সেন ম্যাকম্যান এটাও ক্লিয়ার করে দিয়েছে ভিন্স ম্যাকম্যানের এখন আপাতত কোনো রকম নতুন রেসলিং প্রমোশন শুরু করার ইচ্ছা নেই। নতুন রেসলিং প্রমোশন বলতে যেমন TNA রয়েছে, AEW রয়েছে, এরকমই একটা সে নতুন রেসলিং প্রমোশন নিজের টাকায় কিনলো, তার একটা নাম দিল আর সেটাকে চালু করলো, যেমন অনেক বছর আগে আমরা WWE সাথে দেখতে পেয়েছিলাম। তো সে নতুন কোনো কোম্পানি এখন চালু করতে চায় না, তবে এটা স্যাড হওয়ার কিছু নেই, কারণ নতুন কোম্পানি চালু করতে চায় না এটা বলেছে, এমন নয় যে সে কোনো পুরনো রেসলিং প্রমোশনকে কিনতে পারবে না, সে WWE-কে কিনতে পারে, সে TNA-কে কিনতে পারে, এরকম একটা টার্ম কিন্তু রয়েছে। শুধুমাত্র সে কোনো একটা নতুন কোম্পানি কিনে শুরু থেকে স্টার্ট করতে চায় না, এটাই হচ্ছে ফ্যাক্টর। তো ওই যে নিউজ এসেছিল যে সে ভিন্স ম্যাকম্যান এখনও WWE-কে কিনতে চায়, সে আবার WWE কোম্পানির মালিক হতে চায়, ওটা কিন্তু এখনও বহাল থাকবে। তো ভবিষ্যতে আমরা এটাও দেখতে পেতে পারি যে ভিন্স ম্যাকম্যান তার পুরনো কোম্পানিকে আবার কিনে নেওয়ার চেষ্টা করছে। চেষ্টা তো অলরেডি মনে হয় চালানো শুরু করে দিয়েছে, আর কিনতে পারবে কিনা সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো। আর যদি কিনে নেয় তাহলে তো এটা কনফার্ম যে আমরা ভিন্স ম্যাকম্যান আর সেন ম্যাকম্যান দুজনকে একসাথেই কাজ করতে দেখতে পাবো, কারণ সেন ম্যাকম্যানের কথা শুনে মনে হলো যে তার বাবার সাথে তো সমস্ত ঝামেলা মিটে গেছে আর দুজনে এখন সেম পেজের ওপর রয়েছে, আর আমরা তাকে দুজনকে একসাথে অনেক জায়গাতে স্পটও করা হয়েছে। আর যেমনটা নিউজ এসেছিল যে মারিয়ামের নাম চেঞ্জ করে দেওয়া হবে, মারিয়ামের নামটা WWE-তে সে ইউজ করবে না, তো তার এখন অফিসিয়ালি নতুন নাম তাকে দিয়ে দেওয়া হয়েছে, তার নতুন নাম হচ্ছে ব্লেক মনরো। তো ব্লেক, যতদূর জানি যে ব্লেক নামটা তো ছেলেদের হয়, কিন্তু এখানে একটা মেয়েকে ব্লেক নাম দেওয়া হয়েছে, তো এটা তো কিছু বুঝতে পারছি না, তবে ব্লেক মন্ত্র নামটাও বেশ ভালো। আমাদের মারিয়ামে বলে বলে অভ্যেস, তবে 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর আমাদের অভ্যেস হয়েই যাবে। আর আজকের দিনের সাথে সাথেই আমাদের 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফিসিয়াল গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনার টাইটেল রেনের 100 দিন কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে দেখতে 100 দিন কমপ্লিট হয়েও গেল, কিন্তু সেরকম তো কিছু ফিল করতে পারলাম না, কারণ হিল রানটা সেরকমভাবে তো যাচ্ছে না, আর কবে যে ফেস টার্ন করবে সেই অপেক্ষাতেই আমরা বসে রয়েছি। আর আমেরিকার ক্রাউডের ব্যাপারে তো আমরা সকলেই জানি যে এরা কখনো খুশি হয় না, মানে যাই করে দাও না কেন এরা কোনোদিনও খুশি নয়, এরা সবসময় কিছু না কিছু ঝামেলা করতেই থাকে। মানে একদল মানুষ আছে যারা খুশি হয়ে যায়, কিন্তু একদল মানুষ আছে এদেরকে তোমরা রকের ম্যাচ দিয়ে দাও, জনসিনার ম্যাচ দিয়ে দাও, তাও এরা খুশি হবে না। আর এবারেও সেটাই হয়েছে, এখানে CM পাঙ্ক ভার্সেস জনসিনার ম্যাচ হচ্ছে, কিন্তু এরা কান্নাকাটি করছে যে এটা আমেরিকাতে কেন হচ্ছে না, এই ম্যাচটা এত বড় ম্যাচ, এটা আমেরিকাতে করাতে হবে, এটা হচ্ছে তাদের দাবি, কিন্তু সৌদি আরবে হচ্ছে, তাই এটা তাদের পছন্দ নয়, কারণ আমেরিকানসরা সৌদি আরবকে তো একদম পছন্দ করে না, তাদের মতে সৌদি আরবের মানুষদের মেন্টালিটি নাকি খুবই পিছিয়ে পড়া, কিন্তু বাস্তবে দেখতে গেলে তো আমেরিকানসদেরই মেন্টালিটি আমার খুবই গর্বার লাগে, এরা কি করে বেড়ায় তো আমরা সকলেই জানি, এরা আবার নিজেদেরকে একটু বেশি মডার্ন মনে করে, কিন্তু ওর থেকে তো সৌদি আরব অনেক সভ্যভদ্র, কম করে ওদের মতো নোংরা মতো করে না। আর জনসন তার ইনস্টাগ্রামে তো একটা পোস্ট করে, এখানে দেখতে পাচ্ছ সামোয়াজো আর মিজ, এখানে মিজ সামোয়াজোকে স্কাল ক্রাশিং ফিনালে লাগাচ্ছে ল্যাডারে, আর এটা হচ্ছে গ্রেটেস্ট রয়্যাল রাম্বল যেটা হয়েছিল 50 ম্যান গ্রেটেস্ট রয়্যাল রাম্বল, সেই প্রিমিয়াম লাভ ইভেন্টেরই একটা ফটো এখানে মনে তো নেই, তবে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য হয়তো ল্যাডার ম্যাচ হচ্ছিল, সেথ রলিন্স তখন চ্যাম্পিয়ন ছিল।
আর এই ফটোটা জন সিনা পোস্ট করেছে। এটা অনেকেই ভাবে যে জন সিনা তো মাথা মুন্ডু ছাড়া পোস্ট করে ইনস্টাগ্রামেতে, কোনো রকম কিছু ঠিক থাকে না। তো অনেকে ভাবে যে এটা সেই ফটো, হঠাৎ করে এই ফটোটা পোস্ট করার মানে কি, কিন্তু না, এটা পোস্ট করার একটা মানে রয়েছে। আর সেটা হচ্ছে যে এই যে ম্যাচটা হয়, সেই ম্যাচটা লড়ার পরে কিন্তু সিএম পাঙ্ক মিসকে কমেন্ট করেছিল যে তুমি ওই সৌদি আরবের হারামের টাকা নাও, তোমাদের টাকার লোভ বেশি, আর সৌদি আরবে তো হারামের টাকা অনেক রয়েছে, তোমরা ওই টাকা নাও তোমাদের মান সম্মান লুটিয়ে, আর আমি কোনোদিনও সৌদি আরবে যাব না, আমার কোনো দরকার নেই এরকম একটা ফালতু জায়গায় গিয়ে। তো এইখান থেকেই সমস্ত কন্ট্রোভার্সি কিন্তু শুরু হয়েছিল। আর জন সিনা এটাই পোস্ট করে এটা দেখাতে চাইছে, সিএম পাঙ্কের বলতে পারো খোঁজা মারতে চাইছে যে দেখ তুই এক সময় বলেছিলি যে তুই সৌদি আরবেতে যাবি না, ওইটা খারাপ দেশ, আর এখন আমি তোকে সেখানে নিয়ে যাচ্ছি জোর জবরদস্তি, এখন তোকে সেখানে গিয়ে রেসলিং করতে হচ্ছে। তো এই ফটোটা পোস্ট করার পেছনে সেই কারণটাই রয়েছে। তো জন সিনা তো একদম বলতে হবে একদম ঠিক জায়গায় কোপ মেরেছে। আর আমি দেখতে চাই যে সৌদি আরবের ব্যাপারে সিএম পাঙ্ক এত উল্টো পাল্টা বলেছে, এরপরে যখন সে সৌদি আরবে যাবে, সৌদি আরবের লোকরা সেটাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে, কারণ তারা তো সোশ্যাল মিডিয়া ইউজ করে, তারাও জানে যে কী ঘটছে না ঘটছে। তো আমি এটা দেখতে চাই যে তারা কীভাবে রিয়্যাক্ট করে। তাদের তো এটা তো স্বাভাবিক যে তাদের তো রাগ হওয়ারই কথা সিএম পাঙ্কের ওপর, কিন্তু আদৌ কীরকম রিয়াকশান পায় সেটাই আমি দেখতে চাই। আর তার উপরে সামনে রয়েছে জন সিনা, তো যার এগেনস্টে ভালো রিয়াকশান পাওয়া খুবই মুশকিল। আমেরিকাতে তো তুমি জন সিনার এগেনস্টে রিয়াকশান পেয়ে যাবে, কারণ তুমি সিএম পাঙ্ক, কিন্তু বাইরের দেশে যেখানে তোমার ইমেজ খারাপ সেখানে কিন্তু এটা নাও হতে পারে। আর কালকের ভিডিওতে আমি তোমাদের মিস্টার ইগুয়ানার ব্যাপারে বলেছিলাম, তো মিস্টার ইগুয়ানার একটা ইন্টারভিউ হয়, সেখানে সে নিজে বলছে যে তাকে ডাব্লিউডব্লিউ মেন রোস্টারে আনার প্ল্যান করছে, আর খুব তাড়াতাড়ি আমরা তাকে মেন রোস্টারে দেখতেও পাবো। কারণ হচ্ছে ওয়ার্ল্ডস কোলাইড হওয়ার পর তার মার্চেন্ডাইজ কিন্তু একদম সোল্ড আউট হয়ে যায়, মানে ফ্যান্সরা তাকে এত বেশি পছন্দ করে যে তার মার্চেন্ডাইজ একদম সোল্ড আউট হয়ে যায়। আর সেটা ডাব্লিউডব্লিউর নজরে আসে যে একে দিয়ে ভালো মতো বিজনেস করা যাবে, আর সেই জন্যই আমরা এত তোড়জোড় দেখতে পাচ্ছি মিস্টার ইগুয়ানাকে দিয়ে। তো দেখতে পাচ্ছ যেখানে বিজনেস সেখানে ডাব্লিউডব্লিউ, এরা লাভ ছাড়া কিছুই বোঝে না। আর আমাদের ক্যালটিক ওয়ারিয়ার সেমাস তো তার সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করেই দেয় যে 4 নম্বর যে অপোনেন্ট হতে চলেছে সে হয়তো মিস্টার ইগুয়ানাই হবে, কারণ এখানে দেখতে পাচ্ছি যে সেই 4 নম্বর অপোনেন্টের মানে যে স্ট্রাকচারটা রয়েছে তার উপরে ইগুয়ানাকে বসিয়ে দেওয়া হয়েছে। তো সেমাসও এটা টিজ করছে, বা বলতে পারো যে সোশ্যাল মিডিয়াতে যা চলছে সেই হিসাবে তালে তাল মেলাচ্ছে। তো এটা দেখতে হবে যে সেটা কি সত্যি মিস্টার ইগুয়ানা হয়, কারণ এখন তো মনে হচ্ছে যে ওটা মিস্টার ইগুয়ানাই হতে চলেছে, কারণ সব দিক দিয়ে তো সেরকমই আওয়াজ পাওয়া যাচ্ছে। আবার এমনটাও নিউজ আসছে যে আমরা ইলিয়া ড্রাগনভের রিটার্ন দেখতে পাবো খুব তাড়াতাড়ি। তো সেই হিসাবে দেখতে গেলে ইলিয়া ড্রাগনভও কিন্তু এই 4 নম্বর মেম্বারে ফিট হয়ে যাচ্ছে। তো ইলিয়া ড্রাগনভ, মিস্টার ইগুয়ানা, এদেরই চান্স তো এখন বেশি লাগছে। আর আরেকটা নাম আছে যেটা আমি বুঝতে পারছি না যে আমি কি করে ভুলে গেলাম, কালকের ভিডিওটা দেওয়ার পর সেটা একজন কমেন্ট করে, আর আমি বুঝতে পারলাম যে আরে এই নামটাও তো একদম খুবই পারফেক্ট রয়েছে, এটারও তো চান্স অনেক বেশি রয়েছে, আমি এটাকে কীভাবে মিস করে গেলাম। আর সেই নামটা হচ্ছে অ্যালবার্টো ডেল রিও। আমি তো এটা ভুলেই গেছিলাম যে অ্যালবার্টো ডেল রিও এখন ডাব্লিউডব্লিউর মধ্যে রয়েছে, সে ডাব্লিউডব্লিউর কন্ট্রাক্টের আন্ডারে পড়ে, আর তাকে রিটার্ন করানোর প্ল্যান চলছে। তো অ্যালবার্টো ডেল রিও তো অনেক বড় কন্টেন্ডার এখানে। আর তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমরা অলরেডি কিন্তু সেমাস আর রুসেফকে দেখতে পাচ্ছি, মানে লিগ অফ নেশনের পুরনো 2 মেম্বার। আর যদি অ্যালবার্টো ডেল রিও এখানে রিটার্ন করে তো এখানে একটা দারুণ মোমেন্ট ক্রিয়েট হবে, মানে কমেন্ট্রিতে ওয়েড ব্যারেট থাকবে 4 নম্বর মেম্বার, তারপরে আমরা সেমাস রুসেফ এই দুজনকে দেখতে পাবো, আর অ্যালবার্টো ডেল রিও চলে আসবে। তো এদের মধ্যে সে রিইউনিয়নের মোমেন্টটা খুব দারুণ হবে। রিইউনিয়ন তো বলবো না, কারণ এসে তো এরা একে অপরের সাথে লড়াই করবে, তো এইটাও একটা বড় জিনিস হতে পারে। তো এখানে অ্যালবার্টো ডেল রিওরও কিন্তু খুব বড় চান্স রয়েছে, আর এটা পারফেক্ট জায়গা অ্যালবার্টো ডেল রিওকে রিটার্ন করানোর জন্য। সে ওই কিং অফ দ্য রিং টুর্নামেন্টে বেশ ভালো মতো ফিটও বসবে। আর আমি তো বলবো এইসব ইগুয়ানা তারপরে ইলিয়া ড্রাগনভকে বাদ দাও, ওদেরকে অন্য জায়গায় রিটার্ন করিয়ে দেওয়া যাবে, কিন্তু অ্যালবার্টো ডেল রিও এখানে একদম পারফেক্ট। আর যে আমাকে এই কমেন্টটা করেছে তাকে ভাই অনেক অনেক ধন্যবাদ। আমার তো মাথা থেকে এটা বেরিয়ে গেছিলো যে অ্যালবার্টো ডেল রিও আসতে পারে। তো দেখা যাক কি হয়। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নতুন একটা ডাব্লিউডব্লিউ নিউজ ভিডিওতে।